5 আগস্ট কোনো দলের অর্জন নয়, দেশের সকলের, বলেছেন প্রধানমন্ত্রী। জুলাই হত্যা ও নির্যাতনে জড়িতদের বিচারের আশ্বাস। জুলাই চেতনার ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী। সনদ নিয়ে কোনো আপোষ নয়, বলেছেন বিরোধী দলীয় নেতা। যে কোনো মূল্যে হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বলেছেন মির্জা ফখরুল। আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলন আবার শুরু। আলী খামেনির শেষ শ্রদ্ধায় তেহরানের গ্র্যান্ড মসাল্লায় বিশ্বের শীর্ষ নেতারা। সাধারণ ইরানিদের ঢল, আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 5 আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই অর্জন গণতন্ত্রকামী সব মানুষের, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আরও বলেন, যারা জুলাই হত্যাকাণ্ডের জন্য দায়ী, আইন অনুযায়ী তাদের বিচার হবে, তবে কোনো ধরনের অবিচার যেন না হয় সেটিও লক্ষ্য রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। 24 জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভা হয় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যারা জুলাই হত্যাকাণ্ডের জন্য দায়ী, আইন অনুযায়ী তাদের বিচার হবে। যারা আত্মত্যাগ করেছে তাদেরও মূল্যায়ন করা হবে। প্রধানমন্ত্রী জানান, দরকার হলে সময় নেওয়া হবে, তবুও যে হত্যাকারী তার সঠিক বিচার নিশ্চিত করা হবে। আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত, আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন, আমি নিশ্চিত আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। তারেক রহমান বলেন, জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগোনো যায় না, তাই দেশকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে যেতে চায় সরকার। তিনি বলেন, আর কোনো শক্তি যেন লক্ষ্য অর্জন থেকে বাংলাদেশকে বিচ্যুত করতে না পারে। যে উদ্দেশ্য নিয়ে জুলাই শহীদরা প্রাণ দিয়েছেন, তাদের লক্ষ্য বাস্তবায়ন করাই সবার শপথ হওয়া উচিত। আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি। আসুন আমরা চেষ্টা করি যাতে কোনো কিছু আর কোনো শক্তি আমাদেরকে এই লক্ষ্য অর্জন থেকে কোনোভাবেই আমাদেরকে বিচ্যুত করতে না পারে। আজকের এই দিনে জুলাই অভ্যুত্থানে জুলাই শহীদ, জুলাই যোদ্ধা এবং বিগত স্বৈরাচারের 17 বছরের যত যোদ্ধা আছে তাদের প্রতি যদি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করতে হয়, তাহলে সেটি একমাত্র হবে যার জন্য তারা স্যাক্রিফাইস করেছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। 36 জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই নিয়ে কেউ যেন ব্যবসা না করে, কোনো ধরনের রাজনৈতিক ফায়দা যেন না নেয়। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই নিয়ে দেশ আজ 2 ভাগে বিভক্ত। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই শুধু অতীত স্মৃতি নয়, ভবিষ্যতের দায়িত্ব। জুলাই জাতীয় সম্মেলনে তারা এসব কথা বলেন। আহমদ সরওয়ারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ সভার আয়োজন করা হয়। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীরা বলেন, অনেকে জুলাই চেতনা বাস্তবায়নের চেয়ে ফায়দা নিতে বেশি আগ্রহী। যারা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে তাদের পরিণতি সবাই দেখেছে। আজও পর্যন্ত গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে।
বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে, বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এই জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। ইতিহাস কিন্তু তাই, যারা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করত, তারা চেতনা বিক্রি করতে করতে আজকে দিল্লি যেয়ে বসে আছে। বাংলাদেশের মানুষ তাদেরকে উৎখাত করেছে। সুতরাং চেতনা বিক্রির ব্যবসা ভালো নয়। বাংলাদেশ আজ দুই ভাবে বিভক্ত হয়ে গেছে জুলাইকে কেন্দ্র করে। এক ভাগ জুলাইকে নিয়ে ব্যবসা করা, বাণিজ্য করার রীতিতে নেমেছে, আর এক ভাগ জুলাই সনদকে সামনে রেখে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ধীর গতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। এবং সেই ভাগ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। শহীদ পরিবারদের স্থায়ী বাসস্থানের জন্য মিরপুরে 804টি ফ্ল্যাট এবং আহত যোদ্ধাদের জন্য আরো 1560টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণ এখন জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখতে চায়। আসুন শহীদদের স্বপ্নের সমতা ভিত্তিক, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করি। মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ৭১ থেকে ২৪ বারবার প্রমাণ করেছে এই জাতি বীরের জাতি। জালিমের বিরুদ্ধে তারা এক হয় একটি লড়াকু সেনাদল হিসাবে। দেশ ডাকলে, মানুষ ডাকলে, ন্যায় ডাকলে বাংলাদেশের তারুণ্য সাড়া দিতেই জানে। যে মানুষ নিজের জীবনের চেয়ে দেশের মর্যাদাকে বড় করে দেখে, সে কখনো মৃত্যুবরণ করে না। সে ইতিহাস হয়ে যায়, সে প্রেরণা হয়ে যায়, সে জাতির আলোকবর্তিকা হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন একটা বিষয় কখনো ভুলে না যাই। জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, জুলাই ভবিষ্যতের দায়িত্বও বটে। যেখানে অন্যায় হবে আমাদের বিবেক জেগে উঠবে, যেখানে অবিচার হবে আমাদের কণ্ঠ উচ্চারিত হবে, যেখানে মানুষের অধিকার হরণ হবে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকবো না। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন। আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই। একটা দল আছে যারা ঘোলা পানিতে মাছ শিকার করে, তাদের কোনো ঠিক ঠিকানা নাই, তারা মুনাফিকি করে, তারা তাদের নিজেদের স্বার্থের জন্য তারা আজকে আমাদেরকে ব্যবহার করছে। ওনাদের কাছে আমাদের শুধু একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে, এতটুকু ওনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। ইন্টারিম আমলে আমরা শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাগণ, আমাদের বিচারের জন্য আহত জুলাই যোদ্ধাগণ তাদের ন্যায্য অধিকারের জন্য, তাদের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছিল, রাস্তায় তারা নেমেছিল। হাজারো বার গিয়েছি, বারবার দাঁড়িয়েছি তাদের দরজায়, তাদের কোনো সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি কিছুই পাইনি। জুলাইয়ের স্মৃতি ধরে রাখার উপর জোর দেন তারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির জনগণকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শনিবার পাঠানো চিঠিতে বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় যুক্তরাষ্ট্রকে বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করা হয়। চিঠিতে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রার অকৃত্রিম বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার। বিগত ৫ দশকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের সম্পর্ক আরও শক্তিশালী ও বহুমুখী অংশীদারিত্বের বিকাশ ঘটেছে। বর্তমানে এই সম্পর্কের নতুন অধ্যায় চলছে। চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন এবং উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিতে আগামী দশকগুলোতে যুক্তরাষ্ট্র মহত্বের পথে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তারেক রহমান।
জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, সনদ বাস্তবায়ন ছাড়া জাতি কোনোভাবেই মুক্তি পাবে না। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলটির জেলা মহানগরী কর্মপরিষদ সদস্যদের নিয়ে 3 দিনব্যাপী শিক্ষা শিবিরে একথা বলেন তিনি। সরকার সনদ বাস্তবায়নে গড়িমসি করে গণরায়ের বিরুদ্ধে অশ্রদ্ধা দেখাচ্ছে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। এ সময় স্থানীয় নির্বাচনে যারা হালাল উপার্জন এবং সমাজে গ্রহণযোগ্যতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন তাকেই বাছাই করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের সততার নজির স্থাপন করার নির্দেশ দিয়ে বলেন, কোনো ধরনের বাড়তি প্রাপ্যতা বা আত্মীয়স্বজনকে বিশেষ সুবিধা না দেওয়া। শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, ডক্টর AHM হামিদুর রহমান আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলন কার্যক্রম পুনরায় উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাদক জুয়ার আগ্রাসনে পরাভূত যুব সমাজ রক্ষায় এই আন্দোলন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা মির্জা ফখরুলের। লালমনিরহাট প্রতিনিধি মেহেদী হাসান জুয়েলকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন সৈকত সাদিক, ক্যামেরায় ফারুক হোসেন। মাদক, জুয়া, বাল্যবিয়ে ও যৌতুক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটে পুনরায় শুরু হয়েছে আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলনের কার্যক্রম। শনিবার বিকালে শহরের MT হুসেন ইনস্টিটিউট মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন লালমনিরহাটের বিভিন্ন স্তরের মানুষ। স্বাগত বক্তব্যে আলোকিত লালমনিরহাটের রূপকার ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বিগত সরকারের সময়ে এই সংগঠনের কার্যক্রম চালানো সম্ভব হয়নি। জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকারের সময় জেলা ও ওয়ার্ড থেকে এই কার্যক্রম আবারও শুরু হলো। আইন শুধু মানুষকে সংশোধন করবে না, আইনের পাশাপাশি সামাজিক আন্দোলনের খুবই প্রয়োজন। সে কারণে আমরা যদি যৌথভাবে কাজটা করি তাহলে অল্প কিছুদিনের মধ্যেই লালমনিরহাট ওই 4টি সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ হয়ে আসবে। পরে তিনি আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে উপস্থিত সবার শপথ বাক্য পাঠ করান। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্যোগটির প্রশংসা করেন। বলেন, এই উদ্যোগ দেশে ছড়িয়ে পড়লে সম্ভব হবে একটি আলোকিত বাংলাদেশ গড়ে তোলা। এই মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাভূত হচ্ছে, আমাদের যুবকেরা পরাভূত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটাকে আমরা কিছুতেই অ্যালাউ করতে পারি না। আমাদেরকে অবশ্যই এর প্রতিরোধ করে তুলতে হবে। এ সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাগবাহে তিস্তা বাঁচাও সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের একটা সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক। বন্ধুগণ, ইনশাআল্লাহ সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা অববাহিকার মানুষ, তাদের নতুন জীবন ফিরে পাবে। বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আলোকিত লালমনিরহাট দিয়ে যে মানবিক আন্দোলন বাংলাদেশে, অর্থাৎ আলোকিত মানুষ তৈরির জন্য যে প্রচেষ্টা, উদ্যোগ জনাব আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে শুরু হয়েছে, সেইটি বাংলাদেশের 64 জেলায় ছড়িয়ে পড়বে এবং আলোকিত বাংলাদেশ হবে। অনুষ্ঠান শেষে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিশন রোডের মোড়ে গিয়ে শেষ হয় আলোকিত লালমনিরহাটের শোভাযাত্রাটি। সৈকত সাদিক, বাংলা ভিশন, লালমনিরহাট। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যখন বিভ্রান্তি, বিভাজন ও উগ্রবাদের আলোচনা বাড়ছে, তখন জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীল সম্পৃক্ততার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিভিত্তিক উদ্যোগ অত্যন্ত জরুরি। গবেষণা, সংলাপ ও জ্ঞান চর্চাকে বৈশ্বিক পরিসরে আরও শক্তিশালী করতে আনুষ্ঠানিকভাবে আল উম্মাহ জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জহিরুদ্দিন স্বপন বলেন, আল উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট জ্ঞানভিত্তিক আলোচনা ও গবেষণামূলক অবদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। অনুষ্ঠানে দেশ বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা অংশ নেন। বক্তারা মুসলিম উম্মার জ্ঞান চর্চা, গবেষণা ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
আমি এই ওয়েবসাইট জার্নালের ঘোষণাটা পাঠ করেছি এবং আমি স্পষ্টভাবেই দেখেছি তাদের উদ্দেশ্যের মধ্যে এই মুহূর্তে বিশ্বের সংকটের সকল ধরনের সমাধানের জন্য সব ধরনের চিন্তা এবং মতাদর্শের সংমিশ্রণ এবং বিনিময়কে তারা একটা অনিবার্য শর্ত মনে করেন। আমি সেই অর্থে এই চিন্তাকে একটি গণতান্ত্রিক চিন্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ মনে করি, যা আমাদের তারেক রহমানের সরকার এবং আমাদের সরকারের বৈচিত্র্যকে ধারণ করার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিভিন্ন দেশের শীর্ষ নেতা সহ সাধারণ ইরানিদের ঢল নেমেছে। লাল পতাকা ও প্ল্যাকার্ড হাতে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান দিচ্ছে খামেনির অনুসারীরা। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে বাবার জানাজায় অংশ নিচ্ছেন না ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। আলী খামেনির জানাজায় আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য হামলা প্রতিহত করতেই বন্ধ করা হয়েছে ইরানের আকাশসীমাও। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আমেরিকার ধ্বংস হোক আর প্রতিশোধ প্রতিশোধ স্লোগানে উত্তাল তেহরানের গ্র্যান্ড মসল্লা প্রাঙ্গণ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানাচ্ছে লাখো ইরানি। আমরা প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে এসেছি, কিন্তু আমরা অবশ্যই তাঁর রক্তের প্রতিশোধ নেব। এখানে উপস্থিত প্রত্যেকেই তাদের সর্বোচ্চ নেতা হত্যার বিচার চায়। 2 দিনের জন্য তেহরানের গ্র্যান্ড মসল্লায় সর্বসাধারণের জন্য খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন রাখা হয়েছে। 7 দিনব্যাপী রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এই আনুষ্ঠানিকতায় নেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সহ আলী খামেনির অন্য ছেলেদের কেউই। নিরাপত্তার ঝুঁকির কারণে বাবা ও পরিবারের অন্য সদস্যদের জানাজায় অংশ নিতে পারছেন না তারা। শুধু খামেনি পরিবারের সদস্যরা নয়, ইরান সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইরানের বিপ্লবী বাহিনী IRGC। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ভালোভাবে সম্পন্ন করতে ইরানকে 7 দিনের ছুটি দিয়েছে আমেরিকা। এটাকে আমেরিকার মহানুভবতা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্টের এসব মিষ্টি কথায় আস্থা নেই ইরানের। হামলার শঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন শেষ বিদায় জানাচ্ছে তেহরান, তখনও হরমুজ প্রণালীতে সামরিক হস্তক্ষেপের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। এ অভিযোগ সামনে এনে ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ওই জলপথে ইরান ছাড়া অন্য কারো সামরিক হস্তক্ষেপ চলবে না। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকে হরমুজের নয়া ব্যবস্থাপনা নিয়ে যে চুক্তি, যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তার কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়ার স্বপ্ন দেখিয়েছিল অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। 2 বার পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে এসে তারা নাভিশ্বাস তুলে ছাড়ে মেসিদের। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার জয় হয়েছে। 120 মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে 3-2 ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ হলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উত্তেজনাপূর্ণ এমন ম্যাচে সমর্থকদের রাত কিভাবে কেটেছে, জুয়েল রানা জনের ক্যামেরায় বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের রিপোর্টে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে হয়তো অনেকেই সহজ জয়ের গল্প লিখেছিলেন, কিন্তু অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে যেন লিখতে চেয়েছিল নতুন এক রূপকথা। 2 বার পিছিয়ে পড়েও বারবার ঘুরে দাঁড়িয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়নদের নাভিশ্বাস তুলে ছাড়ে। শেষ পর্যন্ত 120 মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে 3-2 ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ 16 নিশ্চিত করে আর্জেন্টিনা। 2022 সালের ফাইনালের যে অনুভূতি, ওই অনুভূতির কাছে তো এগুলা কিছুই না। আর আমার মনে হচ্ছে যে মেসি মানে
হিংস্র হয়ে গেছে গোল পাইতে পাইতে। খেলা শুরুর আগ থেকেই ব্যাপক ঢাকঢোল পিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও শেষ পর্যন্ত স্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনা সমর্থকরা। মেসির গোলে উচ্ছ্বাসে ফেটে পড়া সমর্থকরা কেপ ভার্দের একের পর এক আক্রমণ, সমতায় ফেরা আর গোলরক্ষক ভুজিনিয়ার অনবদ্য সেভে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। ম্যাচের রং যত বদলেছে দর্শকদের মুখে ততই উদ্বেগ বেড়েছিল। কেউ কেউ ধরে নিয়েছিল ম্যাচটি টাই ব্রেকারে গড়াবে, তবে শেষ পর্যন্ত তাদের নির্ঘুম রাত সফল হয়েছে আর্জেন্টিনার জয়ে। এবার সে ওল্ড হলেও এবারও আমাদের মেসির কাছে আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে চাই। হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, মেসি। ইভেন মেসি যদি চলে যায়, উই হ্যাভ আলভারেজ, আলামাদার, সবাই আছে, আমাদের ডিবল আছে। নো ওয়ারিজ, আমরা এবারও চ্যাম্পিয়ন হব, আগামীবারও চ্যাম্পিয়ন হব। মেসির গোল লাউতারোর বাড়তি সময়ের আঘাত, কেপ ভার্দের অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর শেষ পর্যন্ত রোমেরোর হেডে আত্মঘাতী গোল, সব মিলিয়ে ম্যাচটি হয়ে উঠেছে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা লড়াই। হারলেও কেপ ভার্দে দেখিয়ে দিয়েছে ফুটবলে নাম নয়, লড়াইটাই শেষ কথা। আর সেই লড়াই শেষে স্বস্তির হাসি হেসেছে আর্জেন্টিনা, উল্লাসে মেতেছে সমর্থকরা। মোর্শেদ আলম, বাংলা ভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ চাকপাড়া সীমান্তে ফ্লাড লাইট বন্ধ করে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে মৌলভীবাজারে 10 জনকে পুশিনের চেষ্টাকেও রুখে দিয়েছে বিজিবি। গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য পুশিনের খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেয়। সীমান্তবর্তী এলাকার শতাধিক গ্রামবাসীও পুশিনের চেষ্টা প্রতিহতে অংশ নেয়। 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, শুক্রবার রাতে ভারতীয় সীমান্তের ফ্লাড লাইট কয়েক দফা বন্ধ করে বিএসএফ। তবে কেন লাইট বন্ধ করা হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি। সীমান্তে যে কোনো পুশিনের চেষ্টা রুখে দিতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে, জানান তারা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বে আগামী দিনের বিনিয়োগের মূল গন্তব্য হবে বাংলাদেশ। $1 ট্রিলিয়ন অর্থনীতির জন্য কাজ করে যাচ্ছে সরকার। সকালে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আগামী 2 বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সারা বিশ্বের বিনিয়োগকারীদের নজর এখন গণতান্ত্রিক বাংলাদেশের দিকে। চট্টগ্রাম থেকে করিডোর, চাইনিজ ইকোনমিক হাব হবে, বিমানবন্দরে কার্গো হাব সহ লজিস্টিক হাব করা হচ্ছে। সব মিলিয়ে বাজেটে এসবের প্রতিফলন ঘটেছে বলেও জানান মন্ত্রী। চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনায় অনেক কিছু আমরা নিয়ে আসছি। এখানে আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি। যেটাকে অনেকগুলো পোর্ট আমরা করতে যাচ্ছি, একসাথে করতে যাচ্ছি। যেটা আগে আমি বারবার বলেছি, চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য, সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে। চিকিৎসা সেবায় দেয়া বরাদ্দের একটি বিশাল অংশ হারিয়ে যায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হলরুমে এক সভায় তিনি কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান ও আফগানিস্তানের চিকিৎসা ব্যয় বাংলাদেশের চেয়ে অনেক কম। মন্ত্রী বলেন, যেসব জায়গায় জনবল প্রয়োজন তা পূরণ করতে এবং যে সমস্ত স্থাপনা তৈরি করা হয়েছে তা ব্যবহারের উদ্যোগ নিতে হবে, তাহলে এই খাতে আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর জিয়াউর রহমান চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সিলেট 6 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। হারিয়ে যায়, ইটস নট স্পেন্ট ফর রিয়েল কজ। এই টাকার বরকত আসে না। সামান্য যে পরিমাণ হয় এটা সন্তোষজনক না, কিন্তু যতটুকু হয় ততটুকু রিটার্ন আসে না, কারণ প্রপারলি স্পেন্ড হয়। নেপাল, ভুটান, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এদের আউট অফ পকেট এক্সপেন্স আমাদের থেকে কম। যে বরাদ্দই আছে সেটার পুরোপুরি বরকত যেন পাই, সেটার জন্য আমরা সমন্বিতভাবে চেষ্টা করব। চলতি বছরেই স্বাস্থ্য খাতে একটা বিপ্লবের সূচনা হবে, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যেখানেই অবহেলা, দুর্নীতি হবে সেখানেই করা হবে চাকরিচ্যুতি।
নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা ডায়াবেটিক সমিতির 31তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে অবহেলা দুর্নীতি দেখবেন সেখানে ট্রান্সফার নয়, চাকরিচ্যুত করবেন। বলেন, কাজ করতে হবে সততার সাথে, দুর্নীতি ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে বলেও আবারও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশের প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রিমোট এরিয়ার মানুষের কথা চিন্তা করে কার্যক্রম গ্রহণ করেছি। 50টা ডায়ালাইসিস মেশিন দিয়ে 50 বেডের ডায়ালাইসিস সেন্টার প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতালে করতে যাচ্ছে অল ওভার দ্য কান্ট্রি। শুধু তাই না, প্রত্যেক জেলা হাসপাতালে 10 শয্যা করে 10টা ডায়ালাইসিস মেশিন দিয়ে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার এই বছরে আমরা স্থাপন করতে যাচ্ছি এবং উদ্বোধন করতে যাচ্ছি। প্রখ্যাত অর্থনীতিবিদ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবু আহমদের মতে কথিত মেগা প্রকল্পের ঋণ পরিশোধ বিএনপি সরকারের জন্য সামনে দায় হয়ে উঠতে পারে। আওয়ামী লীগের সময়ে দুর্নীতির মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়ানোর সাথে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণে দেশের ঋণের বোঝা বাড়ানো হয়েছে। এ কারণেই জাতীয় বাজেটে বরাদ্দের বিরাট একটি অংশ যাচ্ছে ঋণ পরিশোধে। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়ের সংসদ বিতর্ক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অধ্যাপক আবু আহমেদ বলেন, বেসরকারি খাত এখনো ঘুমিয়ে আছে। দীর্ঘ বছরের সেই ঘুম বিএনপি সরকারকে ভাঙানোর কাজ শুরু করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে কারখানা পর্যায়ে নিশ্চিত করতে হবে গ্যাস বিদ্যুৎ সরবরাহ। নানা শর্তের কারণে যতটা সম্ভব আইএমএফ থেকে ঋণ নেওয়া থেকে দূরে থাকা উচিত বলে মনে করেন তিনি। বাজেটের 72% বরাদ্দ সরকার পরিচালনার ব্যয় মেটানো অর্থনীতির জন্য ভালো দিক নয় বলেও মন্তব্য করেন। যে সমস্ত লোনগুলো করে কথিত মেগা প্রজেক্ট, আমি মেগা প্রজেক্টের বিরুদ্ধে না, বাট আমাদের সাধ্যের মধ্যে থেকেই আমাদেরকে মেগা প্রজেক্ট ফাইন্যান্স করতে হবে। সেই যে লোনগুলো নেওয়া হলো, ইনক্লুডিং রূপপুর পারমাণবিক, সেগুলো পেমেন্ট শুরু হচ্ছে, বোথ ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট। তখন হবে কি, আমাদের ওই যে দেনা মিটানো একটা ভীষণ কষ্ট দায় হয়ে যেতে পারে। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে সোমবার থেকে 64 জেলায় জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানী বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। বিএনপির মুখপাত্র হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য যেন কথায় ও কাজে মিল থাকে। বলেন, সরকারকে নিজ উদ্যোগেই দ্রুত জুলাই গণ অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে। এ সময় গোপালগঞ্জে যারা অপরাধী নয় তাদের ট্যাগিং করে হয়রানি না করার আহ্বান জানান সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ জুড়ে 64 জেলার 100টি উপজেলা ও পৌরসভায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা 2026 আয়োজন করতে যাচ্ছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই হবে এই আয়োজনের মূল লক্ষ্য। ডাচ বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা কর্মসূচির উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে এক আয়োজনে তথ্যমন্ত্রী এই উদ্বোধন করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ইন্দিরা রোডে ডাচ বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন। ডাচ বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাস পে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যায়। অনুষ্ঠানে ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফ হোসেন খান সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ডাচ বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের এবং বাংলা কিউআরের ব্যবহারে উৎসাহিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনায় সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট।
সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। ফরিদপুরের থানা রোডে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ইলিয়াস আলী ও জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। খুলনায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। রূপসার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট বাজারে এ প্রতিযোগিতা হয়। এতে আমিনুল হক বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। গাজীপুরের শ্রীপুরে নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ধসে যাওয়া রাস্তা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, রাস্তার কাজে অনিয়ম হয়নি, তবে রাস্তার পাশে কবরস্থান ও এক পাশে ধান শুকাতে দেওয়ায় অন্য পাশের কিছু অংশ দেবে গেছে। এটি দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন মীর শাহে আলম। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে দেশের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজউদ্দিন। রাজধানীর উত্তরার 17 নম্বর সেক্টরে বিজিএমইএ ভবন ব্রিজ সংলগ্ন এলাকায় সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে তিনি একথা বলেন। হবিগঞ্জে বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। হবিগঞ্জ বাস টার্মিনালে মানববন্ধন হয়। সিনিয়র শ্রমিক নেতা আব্দুল কাদিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল মিয়া সহ সংশ্লিষ্টরা। নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অনাড়ম্বর ও মানবিক দৃষ্টিভঙ্গি অনুসরণ ও ধারণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহের হালুয়াঘাটে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের বিশেষ সাধারণ সভা হয়েছে। এতে সাংবাদিক নেতারা আর কোনো অপশক্তি যেন সাংবাদিকদের অনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। সভাপতিত্ব করেন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদুর রহমান খোকন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল। সভা শেষে মধ্যাহ্ন ভোজে অংশ নেন প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সেক্রেটারি মমতাজউদ্দিন বাহারি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালি সহ অন্যরা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। 5 আগস্ট কোনো দলের অর্জন নয়, দেশের সকলের, বলেছেন প্রধানমন্ত্রী। জুলাই হত্যা ও নির্যাতনে জড়িতদের বিচারের আশ্বাস। জুলাই চেতনার ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। সনদ নিয়ে কোনো আপোষ নয়, বলেছেন বিরোধী দলীয় নেতা। যে কোনো মূল্যে হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। যে কোনো মূল্যে হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বলেছেন মির্জা ফখরুল। আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলন আবার শুরু। আলী খামেনির শেষ শ্রদ্ধায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিশ্বের শীর্ষ নেতারা। সাধারণ ইরানিদের ঢল, আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।